হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে বৈশাখের একটা ভ্লগ শেয়ার করছি। বৈশাখের আগের দিনের ভিডিও। আমি তেলাপিয়া মাছগুলোকে কেটে নিচ্ছিলাম। মুরব্বীদের কাছে অনেক কথাই শুনেছি ছোটবেলা থেকে। অনেকেই বলতো বছরের প্রথম 3-4 ভালো কাটে, সারা বছরই নাকি ভালো যায়। যদিও এটা কুসংস্কার হিসেবে ধরা হয়, তবুও চেষ্টা করি পান্তা ইলিশের সাথে কিছু স্পেশাল কিছু রাখার। তাই বৈশাখের আগের দিন রাতে সবকিছু প্রিপারেশন নিচ্ছিলাম, যাতে সকালবেলা উঠে খুব একটা ঝামেলা করতে না হয়। আমার ইচ্ছা আছে তেলাপিয়া মাছের বারবিকিউ করব, তাই তো আগের দিন রাতে থেকে প্রিপারেশন চলছিল। মাছগুলোকে মেরিনেট করে রাখলে দেখা যায় সারা রাত যদি নাকি মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়, সকালে কিন্তু অনেক ভালো টেস্ট আসবে। আমি বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড বাসায় থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে, যেমন আদা রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সামান্য লবণ। লবণটা কিন্তু সামান্য না, মানে পরিমাণ মতোই নিতে হবে। সেই সাথে লেবুর রস আর সরিষার তেলটাও নিতে হবে। অ্যান্ড যদি বাসায় নাকি টমেটো থাকে তবে টমেটোর পেস্টটাও দিতে পারবেন। সব মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করব। অ্যান্ড যদি নাকি আপনার অয়েল অথবা চাইলে একটু পানিও অ্যাড করতে পারেন মশলাটাকে জাস্ট মিক্স করার জন্য। আমি মাছগুলোকে আগে থেকে একটু কেটে নিয়েছিলাম, যাতে করে মশলাগুলো খুব ভালোভাবে অ্যাবসর্ব করতে পারে মাছ। সেই সাথে আমি হাতের সাহায্যেই মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাছটাকে সারা রাত নর্মাল ফ্রিজে আমি রেস্টে রেখেছিলাম। আপনারা চাইলে বারবিকিউ করার 2 ঘন্টা আগেও কিন্তু এইভাবে মাছটাকে মেখে নর্মাল ফ্রিজে বা বাইরে কোথাও রেস্টে রাখতে পারেন। তবে আমার মনে হয় টেস্টটাকে বেশি পাওয়ার জন্য সারা রাত রেস্টে রাখাটাই বেটার। তখন প্রায় রাত 2টার বেশি বাজে। আমি জানালা দিয়ে ভিডিও করছিলাম চাঁদের, আর আমার হাজবেন্ডের কথাই মনে পড়ছিল যে আজকে বছরের প্রথম একটা দিন, তবুও মানুষটা পাশে নেই। কাজের তাগিদে তাকেও ঢাকায় চলে যেতে হয়েছে। তবে মানুষটা পাশে থাকলে রাতটা কিন্তু আরো স্মৃতিময় হয়ে থাকতো। হয়তো দুষ্টমিষ্টির কথা না বলতাম, ঝগড়া তো করতাম। সারা রাত মাছটাকে ফ্রিজে রাখার পর দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। তারপর অনেক কিছুই তো সকালে ভর্তা বানাবো চিন্তা করেছিলাম, পরে দেখা গেল যে বেশি ভর্তা বানালে থেকে যাবে। এই জন্য আলু ভর্তা আর খেসারি ডাল ভর্তা বানানোর প্ল্যান করলাম। চুলায় আলু সেদ্ধ দিয়ে তারপর শাশুড়ি মাকে নিয়ে টেলর্সের কাছে চলে গেলাম। আমি আবার একদিন পরে বাবার বাসায় যাওয়ার প্ল্যান করছিলাম, তাই ভাবলাম একটা ড্রেস বানাতে দিয়ে আসি। যদিও কনফিউশনে ছিলাম একদিনের মাঝে পাবো কিনা, তবে দেখা যাক। এখন যেহেতু ঈদের পরের সময়, ওদের হাতে দেখা যায় কাজের চাপ কম থাকে, মেবি দিতে পারবে, এটা চিন্তা করে গেলাম। দেন ভাইয়া বলল যে না, একদিনে দিতে পারবে, সেই জন্য আসলে ড্রেসটা দিয়ে আসা। আমাদের বাসার কাছে টেলর্সের থেকে বানিয়েছি। টেলর্সের থেকে বাসায় এসে রান্না বসিয়ে দিয়েছিলাম। সকালের নাস্তাটা যেহেতু পান্তা ইলিশ দিয়ে করা হবে, সো প্রথমে ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছিলাম, এরপর ফিশটা এখানেই ভেজে নেব। আমি কিন্তু ফিশ বারবিকিউটা প্যানেই করব। আপনাদের সাথে গত বছরের একটা মজার কথা শেয়ার করি। এই বছর হয়তো পান্তা ইলিশ খাচ্ছি, গত বছর কিন্তু আমরা পান্তা ইলিশ না, পান্তা সুরমা খেয়েছি। ইলিশ মাছ না থাকার কারণে সুরমা মাছ দিয়ে কিন্তু একদম বৈশাখের প্রথম দিনটা, মানে নববর্ষের প্রথম দিনটা আমরা উদযাপন করেছি। আসলে ধরা বাঁধার তেমন কোনো নিয়ম নেই যে নববর্ষের প্রথম দিনটিতেই আমাদের পান্তা ইলিশ খেতে হবে, তবে বাঙালি হয়তো বা এটাকে একটা রিচুয়াল বানিয়ে নিয়েছে, যে কারণে দেখা যায় প্রতি ঘরেই চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী পান্তা ইলিশটাকে আয়োজন করবার। তো আমরাও কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি।
আর আমাদের বাসায় মানুষ বেশি হলেও দেখা যায় ওরা তেমন এই ধরনের খাবার খেতে পছন্দ করে না। তবে মিস্টার হাসবেন্ড কিন্তু এই ধরনের খাবার খেতে অনেক পছন্দ করে। আমাকে তো আগের দিন থেকেই পাগল করে দিচ্ছিল, ইলিশ মাছ দিয়ে যত ধরনের রেসিপি আছে সব কিন্তু তৈরি করবে। কিন্তু আমি চিন্তা করলাম তুমি বাসায় নেই, আমি এত কিছু রান্না করব, আমাদের একা একা খেতে ভালো লাগবে না। এই জন্য শুধুমাত্র ইলিশ মাছগুলোকে ভেজেছিলাম, সাথে আমার পছন্দের ডালের বড়া, সেই সাথে 2 ধরনের ভর্তাও বানিয়েছিলাম। আর সর্বশেষ কিন্তু একদম মানে বারবিকিউটা দিয়েছিলাম, ফিশ বারবিকিউ প্যানেই তৈরি করেছি। আমাদের বাসায় বারবিকিউ কোনো মেশিন নেই। 2টা ফিশ ফ্রাই করেছিলাম আর অনেক সময় লেগেছে, তবে তেল কিন্তু খুব বেশি লাগে না প্যানে ভাজতে গেলে। 2000 years later. অনেকটা সময় ধৈর্য নিয়ে অপেক্ষা করার পর আমাদের ফিশ ফ্রাইটা ফ্রাই হয়ে গেছে। আর এই ফিশ ফ্রাইয়ের সাথে একটা সস রয়েছে যেটা অনেক ভালো লাগে। এর আগে আমি ওই সস রেসিপিটা শেয়ার করেছিলাম, তবে আজকে আমি সেই সসটা তৈরি করিনি। বাট ফিশটা মাখানোর সময় যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো বেঁচে ছিল, সেগুলো দিয়ে আমি একটু সসের মতো তৈরি করে নিয়েছি। বাট ওইটা খেতেও অসাধারণ হয়েছে। তারপর আমরা এই তো আজকে একদম বাঙালির মতো পাটি বিছিয়ে আমাদের উঠানে বসে গেছি নাস্তা করতে। ডেকোরেশনটাকে আরেকটু সুন্দর করতে মাটির প্লেটের প্রয়োজন ছিল। মাটির প্লেট না থাকায় ডেকোরেশনটা সুন্দর হয়নি, বাট খাবারগুলো অসাধারণ ছিল। শুভ নববর্ষ। পুরীটার ভিডিও করছিলাম আর আমাকে বলে ছবি তুলবে না। তারপর আমরা নাস্তা করতে বসে যাই। আর হ্যাঁ, এইসব আয়োজন করতে করতে আমাদের কিন্তু প্রায় 12টার বেশি বেজে যায়। সকালের নাস্তা করতে বসি 12:30টায় আর উঠি 1টা বাজে, মানে সকাল তো দুপুরের খাবার একবারেই খাওয়া হয়ে যায়। এত কষ্ট করে রান্না করে সুন্দরভাবে ডেকোরেশন করে আপনাদের জন্য ভিডিও বানাই, দেখা যায় ভিডিওটা 5-6 মিনিটের হয় ঠিকই, এই ভিডিওটার পিছনে অনেকটা শ্রম বা কষ্ট দিতে হয়। তারপর আশঙ্কাজনক লাইক কমেন্ট বা ভিউ না আসলে সত্যি অনেক কষ্ট হয়। তবে আজকে ভিডিওটা যারা এই পর্যন্ত দেখে এসেছেন অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, সেই সাথে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে পারেন আমার ভিডিও সম্পর্কে মতামত। এবছর আমাদের মানিকগঞ্জে নববর্ষের প্রথম দিন হতে 10তম দিন পর্যন্ত মানিকগঞ্জের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এই মেলাটি অনুষ্ঠিত হবে। যদিও মেলার প্রথম দিনেই আমি গিয়েছিলাম, মানে নববর্ষের বিকালেই। ছোটবেলা থেকে আমার মেলার প্রতি আকর্ষণ কাজ করত, যদিও বাবা কখনোই আমাকে মেলায় নিয়ে যেত না বা যেতেও দিত না, বলতো মেয়ে মানুষ কখনো মেলায় যায় না। কিন্তু বিয়ের পর আমার শাশুড়ি বা আমার হাজবেন্ডও কিন্তু আমাকে মেলায় নিয়ে যায়। আর মানিকগঞ্জের মানুষ ভোজন রসিকের পাশাপাশি কিন্তু এরা মেলা প্রিয় মানুষ, সেটা আমি মানিকগঞ্জ শহরে বিয়ে না হলে বুঝতাম না। বিবাহিত মেয়েদের আকর্ষণীয় জায়গা হচ্ছে এই কুকারিস আইটেম বা ঘর সাজানোর জিনিসপত্র। আমার তো এখন বেতের জিনিসপত্র খুবই ভালো লাগে। আর বেতের এই ছোট্ট ঝুড়িগুলো 150 টাকা করে যাচ্ছিল, আর একটু বড় হলে সেটা দামও কিন্তু বাড়ছিল। তবে আমার কাছে বেশি ছোট মনে হয়, আমি আর নেই না। পাশাপাশি মাটির তৈরি অনেক সুন্দর সুন্দর ব্যাংক, প্লেট, বাটি আরও অনেক কিছুই ছিল। বাচ্চাদের খেলার এই সুন্দর সুন্দর পুতুলগুলো কিন্তু 100 টাকা করে বিক্রি করছিল, খুবই কম দাম কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। সেই সাথে আরো অনেক ধরনের স্টল এসেছে এবং বাচ্চাদের খেলার জন্য, যেমন ছিল স্লিপার এবং নৌকা, আরো অনেক কিছু, যেমন নাগরদোলা। আমার কিন্তু বরাবরই নাগরদোলায় উঠতে অনেক ভালো লাগে। আর প্রত্যেক মেলায় কমন থাকে এই আচারের দোকান। আমার কাছে আচারগুলো বাইরে থেকে দেখতে ভালো লাগলেও দোকানের সামনে গেলে কখনোই খেতে ইচ্ছা করে না। মেলায় মেয়েদের অন্যতম দুর্বলতার জায়গা হচ্ছে কসমেটিক্সের দোকান। তবে আমার কিন্তু সেই কসমেটিক্সের দোকানে চড়িতেই আমার চোখ আটকে যায়। সারা মেলা ঘুরেও কিন্তু আমার সেই একমোট চুড়ি পছন্দ হয়, শেষমেশ একটা চুড়ি নিয়ে আসি, সেটা না হয় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। মেলায় সব দোকানের মাঝে ব্যাগের দোকানের ব্যাগগুলো আমার অনেক ইউনিক লেগেছে। দাম ছিল মাত্র 250 টাকা করে প্রত্যেকটাই। আমরা বেলা 4টার দিকে মেলায় এসেছিলাম, তখন একদমই ভিড় ছিল না। তবে সময় পেরোনোর সাথে সাথে মেলার ভিড়টাও বেড়ে যায় এবং সেই সাথে আমরাও কিন্তু রওনা দিয়ে দেই বাসার দিকে, যে এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না।
সব মিলিয়ে আজকে আপনাদের থেকে অনেকটা সময় নিয়ে নিয়েছি। সেই সাথে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।